টিসু, টিসু, কই তুমি? লেট হয়ে যাচ্ছে আমার। সকাল সকাল অধর অফিসের জন্য প্রস্তুত। টিসু রান্নাঘরে ছিল, দৌড়ে আসলো স্বামীর কাছে। আঁচলে ভেজা হাত মুছতে মুছতে বলে উঠল, কি হয়েছে? চুলায় ভাত বসিয়েছি, পুড়ে যায় যদি? তখন তো আবার নাক ছিটকাবা, বলবা আমার কোনো কাজই ভালো হয় না। অধর হাসলো নিঃশব্দে, হাসতে হাসতে প্রতি উত্তর করলো, বলবো না, আমার বউ যথেষ্ট ভালো, পাক্কা গিন্নি, সব কাজ পারে। থাক থাক, আর পাম দিতে হবে না। টিসুর কথায় অধর এবার শব্দ করে হেসে উঠল। হাতের ঘড়ির দিকে তাকাতে তাকাতে বলল, আমি অফিস যাচ্ছি। সকালে ওষুধ খেয়েছ? নিশ্চয়ই খাওনি। একদম ঠিকঠাক ওষুধ খাও না তুমি। অধরের মুখ নিমিষে বিরক্তিতে ছেয়ে গেল। নিজের অগ্রসর হলো ড্রেসিং টেবিলের দিকে। বক্স থেকে প্রেসক্রিপশন দেখে ওষুধ বুকিং এ টিসুর দিকে এগিয়ে দিল। টিসু সারা শব্দ না দিয়ে নিশ্চুপ তাকিয়ে রইল অধরের দিকে। অধর পুরো কুচকে ফেলল। টিসু খিলখিল করে হেসে উঠল। মুখটা হা করে অধরের হাতের নিকট এগিয়ে গেল। অধর হাসলো, সেই নির্মল স্বচ্ছ হাসি। ঠোঁটের কোণে ভাঁজ পড়ল। আনমনায় টিসুর চোখ গেল সেদিকে। স্বামী একটা পেয়েছে, মাশাআল্লাহ। টিসু, পুরো গন্ধ আসছে। ভাত পড়লো নাকি? অধর গ্লাসে পানি ঢালছে। টিসু দাঁড়িয়েছিল স্বামীর নিকট। তখনই অধরের মা হাঁক ছেড়ে বলে উঠলেন। টিসুর বুকটা ধক করে উঠল। সত্যি পোড়া পোড়া গন্ধ আসছে নাকে। টিসু আগুন চোখে তাকালো অধরের দিকে। অসময়ে ভালোবাসা উঠতে পড়ে মনে হয়। বেখাপ্পা বা বিপদে ফেলা পুরুষ মানুষ। তোমার অসময়ে ডাক না দিলে হয় না, তাই না? কাঁদো কাঁদো মুখে টিসু কথাগুলো আওড়াতে আওড়াতে অধর হতভম্ব হয়ে গেল। এটা কি হলো? অধর টিসুর পিছু পিছু ছুটতে ছুটতে বলে উঠল, টিসু, তোমার ওষুধ। কে পায় টিসুকে? সে তো রাগে ফুঁসতে ফুঁসতে ভাসের সাথে সাক্ষাৎ করতে গেছে। অধর অসহায় হয়ে তাকালো ওষুধগুলোর দিকে। তার কি কোনো দোষ আছে? স্বামী অফিসে যাওয়ার সময় বউকে দেখবে না? টিসুকে না দেখে অফিসে গেলে তার ছটফট লাগে। মনের মধ্যে বিরহের গান বাজে। মুঠো মুঠো আনন্দ বুকে একে অধর অফিসে এসে পৌঁছালো। ঠোঁটে এখনো লেগে আছে এক চিলতে হাসি। সে ওষুধ নিয়ে রান্নাঘর অব্দি গিয়েছিল। কিছু ইয়া বড় বড় চাউনিতে তাকিয়ে যেন গিলে খাচ্ছিল। অধর হাসছে। এত মায়াবী কেন তার টিসু? অধরের ভাবনার মাঝে তার ডাক পড়ল, স্যার, একজন মেয়ে এসেছে, আপনার সাথে দেখা করতে চান, পাঠাবো? অধর ভাবনা বিদায় করে সোজা হয়ে বসলো। দিয়ে আব্দুল হালিমকে কুচকানো বুড়োতে জিজ্ঞাসা করলো, নাম কি? কোনো মেয়ে? নাম তো জানি না স্যার, কিন্তু বললো আপনার ফ্রেন্ড সে। অধর ভাবনায় ডুব দিতে দিতে বলল, আচ্ছা, পাঠান। কিন্তু মেয়েদের অকারণে অ্যালাউ করবেন না। আব্দুল হালিম বিনয়ের সাথে মাথা নোয়ালো। সম্মতি জানিয়ে চলে গেল সে। তার একটু পরেই দেখা মিলল এক অনাকাঙ্ক্ষিত রমণীর। অধরের চোখে অবিশ্বাসের খেলা। সে বসা থেকে ছট করে উঠে দাঁড়ালো। সামনের মেয়েটা চোখ চক চক করছে। চোখ ভরা জল নিয়ে সে হাসছে। অধর এগিয়ে গেল মেয়েটার দিকে। অবাক চাউনি নিয়ে সে মেয়েটার মাথায় লম্বা বেনুনিটা টান দিয়ে বলে উঠল, এতদিনে বন্ধুর কথা মনে পড়লো? বেইমানগুলো। নিধি মেয়েটা জলে ভরা চোখ মুছল। অধরের দিকে শান্ত চোখে তাকিয়ে পড়ল, তুই কখনো খোঁজ নিয়েছিস? তুই বড় বেইমান। অধর নিঃশব্দে নতমুখে হাসলো। দীর্ঘ ৮ বছরের বন্ধুত্ব তাদের। আজ ১০ বছরের গণ্ডিতে দেখা হলো একটার সাথে। আর ৪ জন কে কোথায় কে জানে। সবাই যেন আপন কর্মে ভীষণ ব্যস্ত। টিসুর একটা লেখা ইতোমধ্যে মর্মভেদ করে দিচ্ছে অধরে। ১৬ যায় উল্লাসে, ১৮তে জানা হয় কেউ কারো নয়, ২০-এ হঠাৎ করে বন্ধুমহল করে। হঠাৎ যখন বিয়ে হয় বয়ের জন্য হারিয়ে যায়। কে কোথায় সংসারের ভারে কারো খেয়াল নাই। অধরের গভীর ভাবনা। নিধি ধাক্কা দিল অধরকে। অধর থতমত খেয়ে অত অপ্রস্তুত হয়ে পড়ল। নিধি বিরক্ত হয়ে বলে উঠল, কই হারিয়ে গিয়েছিলি? অধর মাথায় হাত দিয়ে লাজুক হাসলো। ব্যাপারটা চাপা দিতে বলে উঠল, কিছু না। মহিব কোথায়? ও আসেনি? অধরের মুখে মহিবের নাম শুনতেই মুখটা মলিন হয়ে উঠল নিধির।
পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ল। দু হাতে বিষণ্ণ মুখখানি ঢেকে নিল। ঠিক তখনই এক কোমল অনুভূতির জিনিস লক্ষ্য করলো অধর। ফুটফুটে একটা ছেলে বাচ্চা। অধর পুলক চিত্তে কোলে তুলে নিল বাচ্চাটাকে। হাসি হাসি মুখে নিধিকে শুধালো। তোরা এত দূর এগিয়ে গেছিস, মহুল তো আমাকে একবার ফোন করে বললো না তোদের বেবি হয়েছে। তোরা এত বর করে দিয়েছিস আমাকে। অধরের একটার পর একটা কথা নিধির শরীরে যেন দাও দাও করে আগুন জ্বালছে। মুহিবের বেঈমানের কথা মনে হচ্ছে বারংবার। নিধি হঠাৎ চিৎকার করে বলে উঠল। চুপ কর অধর, ওর নাম আমার সামনে উচ্চারণ করবি না। ও একটা ধোঁকাবাজ, নিষ্ঠুর। তুই জানিস ও কি করেছে? নিধির হঠাৎ উদ্ভট আচরণে অধর হতভম্ব হয়ে গেল। বিস্ফোরিত তার নয়ন, উচ্চ কণ্ঠে সে বলে উঠল। নিধি, কি বলছিস এসব? তোরা দুজন তো দুজনকে ভালোবেসে পরিবার উপেক্ষা করে লুকিয়ে ঘর বাঁধলি। নিধি অধরের কথায় হাসলো। বেদনা যেন ছলকে পড়লো সেই হাসি থেকে। তার ব্যথাময় হৃদয় হতে উঠে আসলো বাঘ। বেস্ট ফ্রেন্ড তুই ছিলি, বয়ফ্রেন্ড ছিল, একসাথে পড়ছিলাম, ভেবেছিলাম ভীষণ ভালোবাসবে আমায়, এবং বাসি। কিন্তু ও কী করলো এসব? আমার রূপকে ভালোবেসে গেল লোভী। আমার সন্তান যখন আমার পেটে, তখনও আরেকটা বিয়ে করে। আমি না জানতাম না। আমরা তো পালিয়ে বিয়ে করে আলাদা সংসার করছিলাম। মহিব আমাকে না জানিয়ে বাড়িতে গিয়ে ওর মা বাবার সাথে হাপুস করে, তারপর পরিবারের পছন্দ মতো বিয়ে করে নেয়। তার 1 মাস পরে ডিভোর্স পেপার পাঠায়। এই 1 মাসে কিন্তু ও আমার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। কথাগুলো বলে নিধি ছল ছল নয়নে চাইল অধরের পানে। অধর দৃষ্টি নিম্নগামী করলো। মানুষ এত নির্মম হতে পারে? সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ছেড়ে কিভাবে গেল মহিব? সন্তান যা কত বড় একটা নিয়ামত। অধর বসে আছে ব্যালকনিতে। মৃদুমন্দ বাতাসে ব্যালকনি শান্তিময়। অধরের মুখোমুখি ব্যালকনির মেঝেতে ঢলঢলে চাউনি নিয়ে তাকিয়ে আছে নিধির ছেলে। মায়াময় 1.5 বছরের মুখখানিতে কান্নার ভাব ক্রমশ স্পষ্ট হচ্ছে। অধর শক্ত করে হাসছে। নেহালের ছোট্ট হৃদয়টাতে কান্নার ছোঁয়া পড়ার কারণ অধর তার খেলনা নিয়ে তাকে ফাঁকিতে ফেলছে বারংবার। আশা দিচ্ছে এই বুঝি খেলনা দেবে, কিন্তু নেহালের নাগাল না পেতেই হুট করে টান দিচ্ছে অধর। নেহাল ভ্যা করে কান্নার মতো অভিব্যক্তি মুখে জমাতেই আবারও দেওয়া হচ্ছে তাকে খেলনা। অধর এমন খেলনায় মেতেছে ছোট্ট বাবুটার সাথে। বলা বাহুল্য, নেহাল অধর ভক্ত। সবসময় যেন অধরের গলাতেই ঝুলে থাকে। কিছু ঘরেই ছিল। বিছানা থেকে বেলকনি স্পষ্ট ধরা দিচ্ছে তার ব্যথাত নয়নে। সাথে এক একটা খুনসুটি এসে হৃদয় বরাবর যেন তীক্ষ্ণ তীর হয়ে গেঁথে পড়ছে। চিনচিন ব্যথায় কাতর হৃদয়, ধপধপ করা রাগ, হিংসায় মস্তিষ্ক বিগড়ে উঠছে। কান্নাও যেন দৌড়ে পালিয়েছে। টিসু শুধুই ছটপট দম বন্ধ লাগে। আজ 7 দিন হবে নিধি আর তার ছেলে নেহাল টিসুর সংসারে। নিধির আশ্রয়স্থল কিছুই নেই। নেহাল দয়া দেখিয়ে নিয়ে এসেছে নিজের বাড়িতে। যেদিন আনে সেদিনে টিসুর বুক ধপ করে উঠেছিল অজানা আশঙ্কায়। এই 7 দিনের 168টা ঘন্টায় যেন টিসুর আশঙ্কা ধীরে ধীরে করে বাড়তে থাকে। নিধি মেয়েদের মতিগতি একটুও ভালো লাগে না টিসুর। তার নেই সন্তান, নিঃসন্তান পরিবারে অন্য নারীর সন্তান নিয়ে প্রবেশ। পুরুষ মনের মতিগতি বোঝা কি সহজ? টিসুর কলেজা যেন ফেটে যায় যখন অধর নেহালের সাথে খুনসুটি করে। বন্ধু হলে কি হবে? নিধি যখন অধরের সাথে কথা বলে তখন কেমন কেমন যেন করে। টিসুর একদম সহ্য হয় না। এই টিসু, নেহালের জন্য একটা জামা নিয়ে আসো তো, মশা আছে, অসুস্থ হয়ে যাবে। টিসুর ভাবনার মাঝে অধরের ডাক। টিসু শুনেও না শোনার ভান করে বসে রইল। তার যেতে ইচ্ছে করছে না। এত দরদ কেন নিধির বাচ্চার জন্য? অধর অপেক্ষায় থেকে থেকে পেছন ফিরে চাইল। টিসু ঠায় বসে আছে সারা শব্দহীন। অধর বিরস মুখে দেখলো। একটু পর নিজেই উঠে পড়ল। নেহালকে অতি যত্নে কোলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। টিসু একবার ঘাড় আর চোখে তাকিয়ে চোখ নামিয়ে নিল। একটা কথা স্পষ্ট হলো না কারোর মুখ থেকে। টিসু জানে অধর কোথায়। আজ 7 দিন হলো তার অধর তাকে তো ভুলে গেছে। পুরনো রুটিনে সেই গধূলি বেলায় দুজন আর নিয়ম করে বেলকুনিতে বসে 1 কাপে চা খাওয়া হয় না একে অপরের প্রেমে মুক্ত হওয়া। অধরের নতুন রুটিন অনুযায়ী সে নেহালকে নিয়ে বাগানে ঘোরে। তারপর যায় নিধির ঘরে। প্রায় 8 ঘন্টা আলাপচারিতা চলে। অবশেষে নিজে ঘরে আসে।
কিছু বসা থেকে উঠে দাঁড়ালো। ভীষণ দম বন্ধ লাগছে তার। বাগানে একবার হেঁটে আসা যাক। বিশাল বাড়ির এক প্রাঙ্গণ জুড়ে ফুলের পাহাড়, সুপারি গাছের সারি, মাঝে মাঝে দুই একটা ফল গাছ। টিসু হাঁটছে সুপারির সারি ধরে। তার একটু দূরে ইট সিমেন্টের নির্মিত বাসার আসনে বসে আছে অধরের বাবা, নিধি, অধর আর নিধির ছেলে। প্রত্যেকের মুখ হাস্যোজ্জ্বল। অধরের পাশ ঘেঁষে বসে আছে নিধি। গল্পের মাঝে মাঝে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে নিধি অধরের ওপর। অধর ভীষণ বিরক্ত হচ্ছে হয়তো, সে একটু সরে পড়ছে, কিন্তু নিধি যেন নতুন উদ্যমে আবার হাসতে হাসতে ঢলে পড়ছে অধরের গায়ে। টিসুর চোখ ছলছল করে উঠল। এখানে একটা বিষয় শিশুর অবুঝ মন এড়িয়ে গেল, ধরতে পারল না সে অধরের বিরক্তি মাখা মুখটা। এর মধ্যে টিসুর ক্ষত হৃদয়কে আরো ক্ষত করে দিতে হঠাৎ উদয় হলো টিসুর শাশুড়ি। টিসুর ভাবনার ঘোর বিরোধিতা করে তিনি বলে উঠলেন, পুরুষ মানুষ পূর্ণতা চায়, তারা সব না পেলে মন ফিরিয়ে নিতেও দ্বিধা করে না। হঠাৎ কারো গলার স্বরে টিসু চমকে উঠল, ঝটপট লুকাতে চাইল চোখের পানি। পেছন ফিরে মিথ্যে হাসি মুখে ঝুলিয়ে শাশুড়ির হৃদয়হীনা কথা শুনেও না শোনার ভান করে বলে উঠল, মা আপনি কখন এলেন? অধরের মা কটাক্ষ হেসে সম্পূর্ণ উপেক্ষা করল টিসুর প্রশ্ন। অতঃপর হঠাৎই চোখের দৃষ্টিতে শান্ত চোখ ফুটিয়ে তুলে বলল, নিধিকে দেখে খারাপ লাগছে তাই না? পারলে আঁচলে বেঁধে রাখো অধরকে। রূপ তোমার চেয়ে নিধির দ্বিগুণ, সক্ষমতাও তোমার চেয়ে অধিক। অধরের মায়ের উত্তেজনাহীন কথায় টিসুর দম বন্ধ হয়ে আসতে চাচ্ছে, মুখটা শুকিয়ে চুপসানো। শরীরের প্রতিটি শিরা উপশিরায় অপমানের আজ যেন সূক্ষ্মভাবে গ্রহণ করলো। অসহ্য ব্যথায় বিষিয়ে উঠল টিসুর মন। টিসুর মা হতে পারবে না, এই কথা তো খোঁচা দিয়ে বলল অধরের মা। টিসু, তুমি খামোখা পড়ে থাকো। তুমি জানো আমার ছেলে শুধুমাত্র তোমার জন্য সংসার বাঁধতে পারছে না, পূর্ণতা পাচ্ছে না জীবনে। অধর অন্যের কথা খুব ভাবে, সেজন্য আজও তোমাকে মুখ ফুটে মনের কথা বলতে পারছে না। নির্মম শাশুড়ি মায়ের শীতল পানি। টিসু নিচুপ শুনছে। সত্যিই কি তাই? অধর সত্যিই তাদের সম্পর্কের খুঁত এনেছে শুধুমাত্র টিসু সন্তান দিতে পারবে না বলে? টিসুর মন অঝোর চিন্তায় বিক্ষিপ্ত হয়ে পড়ল। ঠিক একটু পরে আবার টিসু মনের জোরে ভাবনা ছাপাছাপি করে দিল, না, এমন কিছুই হতে পারে না, তার অধর এমন কখনো করবেই না। আগের গল্পে ভুল করে সে চলে গিয়েছিল, কিন্তু এবার যাবে না। বেশি বুঝবে না সে এবারের পরিস্থিতিতে। টিসু মন ভরা আত্মবিশ্বাস নিয়ে চাইল শাশুড়ির অভিমুখে। এক চিলতে হাসির ঢেউ তার ঠোঁটে। সুন্দর ভঙ্গিতে বলল টিসু, মা, দোয়া করবেন আমি যেন আপনার ছেলেকে শুধুই আমার করে রাখতে পারি, শকুনের নজর থেকে যেন রক্ষা পাই। টিসুর কথা অধরের মায়ের কান অবধি পৌঁছাতেই মুখটা শুকিয়ে গেল তার। বোধ থেকে যা থোকা থোকা অপমান এসে জড়িয়ে গেল মুখে। টিসু এখনো মুচকি হাসছে। অধরের মা হন হন করে প্রস্থান করলো মারাত্মক আত্মবিশ্বাসী ঠান্ডা মাথার বৌমার সম্মুখে। এই মেয়েকে দিয়ে গড়া, একদম স্বামী স্ত্রী দুজনের পাক্কা শিয়ানা। এদের এত ভালোবাসা, বিশ্বাস যে কিছুতেই উল্টাপাল্টা বোঝানো যায় না। ঘুম ঘুম দুটো চোখ কিছুতেই যেন খুলে রাখা যাচ্ছে না, কিন্তু টিভিতে নিউজ চলছে। টিসুর ভীষণ বিরক্ত লাগছে। এমনিতেই প্রচন্ড ঘুমে মনে হচ্ছে সে নেশা করেছে, তার ওপর অধর বিরক্তিকর নিউজ দেখছে। টিসুর নিউজ দেখতে ভালো লাগে না। টিসু ওঠার জন্য প্রস্তুত হলো। নিউজ দেখার চেয়ে ঘরে গিয়ে ঘুমানো ঢের ভালো। টিসু উঠে পড়লো অধরের কাছ থেকে। অধর আর চোখে দেখলো। টিসু হঠাৎ তীর্যক দৃষ্টিতে তাকালো অধরের দিকে। আকস্মিক দুজনের চোখাচোখি। অধর তড়িৎ গতিতে চোখ ফিরে নিল। টিভির দিকে এমন করে তাকালো যেন আশেপাশে দুনিয়ার শুদ্ধ ভয়ঙ্কর বন্যায় তলিয়ে গেলেও তার চোখ ফেরানোর সময় নেই। টিসু হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। কি হলো এটা? বইয়ের দিকেই তো তাকাবে, আবার লুকোচুরি খেলতে হবে? টিসু অবুঝ চাউনি মেলে তাকিয়ে রইল অধরের দিকে। হঠাৎ ক্ষণিকে পরে অধরের কণ্ঠ হতে কাট কাট কণ্ঠে ধ্বনিত হলো, এভাবে তাকিয়ে থাকলে আমার অস্বস্তি হয়। টিভির পর্দা থেকে চোখ সরেনি অধরের। টিসু হতভম্ব ভাব ফেলতে পারল না। হা হয়ে তাকিয়ে থাকতে থাকতেই বিনা বাক্যে ঘরের পানে ছুটল। টিসু চলে যেতে অধরের মুখে ফুটে উঠল অসহায়ত্ব।
ঘরে যাবি যাবো, কিন্তু স্বামীকে কেন রেখে গেলি? অধর ফুস করে নিঃশ্বাস ছাড়ল। টিসুকে সে কতবার বলবে দুজনে একসাথে বসে টিভি না দেখলে তার মনোযোগ আসে না। অধরের মনে অসহায়ত্বের গান বেজে উঠল। এত বোঝাই, তবু তুমি বোকায় রইলা বউ। টিসু নিজের রুমের দরজায় এসে দাঁড়িয়ে আছে, মনে এক খটকা লেগে আছে। দরজা খোলা, একদম পুরোপুরি খোলা। টিসুর ভালো মনে আছে সে দরজা বন্ধ করছিল। খোলা কেন থাকবে? টিসু ভাবতে ভাবতে তড়িঘড়ি করে ঢুকে পড়লো ঘরে। নিধির আত্মার লাফ দিয়ে উঠল। তড়িঘড়ি করে সে ওনার নিচে হাত লোকালো। টিসু অবাক হয়ে দ্রুত নিধির কাছে গেল। সন্ধ্যান দৃষ্টিতে তাকিয়ে সে বলল, কি লুকালেন হাতের মধ্যে? দেখি কি ওটা। টিসু বলতে বলতে হাত বাড়িয়ে দিল নিধির দিকে। নিধি হাত ক্রমশ পেছনের দিকে নিচ্ছে। ঘাম ঝরছে প্রচুর, চোখ মুখে সংখ্যায় শুকিয়ে উঠছে। টিসু ছাড়বার পাত্রী নয়, সেও যেন দেখে ছাড়বে। তার হাতে কি ওটা? দুজনেই প্রায় ধস্তাধস্তি অবস্থা। নিধি হঠাৎ জড়ানো গলায় চেঁচিয়ে উঠল। ধরবে না টিসু, কিছু নেই আমার হাতে। টিসু নিধির চিৎকারেও দমল না। এই মেয়ে বড় ভয়ঙ্কর। টিসু শুধুই ভয় অধরকে নিয়ে। টিসু কৌশলে নিধির এক হাত হালকা মুচড়ে ধরল। অপর হাতে যেই না নিধির মুষ্টি পাকানো হাত উন্মুক্ত করবে, ঠিক তখনই নিধির ছেলে ভ্যাভা করে কেঁদে উঠল উচ্চ শব্দে কান্না। টিসু নজর ফিরিয়ে নেহারের দিকে চাইল। ভাগ্য অসহায়ভাবে খুব বাজেভাবে ভেসে দিল টিসুকে। নেহালের কান্নার শব্দে অধর ছুটে এসেছে। তখন নিধির হাত টিসুর হাতে বন্দি। টিসু ঘাবড়ে গেল। এ যেন মরার ওপর খাড়ার খা। অধর অবাক, ভীষণ অবাক চাউনি নিয়ে এসে তাকিয়ে আছে টিসুর দিকে। এরই মধ্যে হঠাৎ হু হু করে কেঁদে উঠল টিসু। টিসু চোখ ফিরিয়ে নিধির দিকে চাইল। বোকা বনে গেল সে। পরিস্থিতি তরুণ হাতের বাঁধন নিমিষেই হালকা হয়ে গেল। নিধি এক ঝাড়িতে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল অধরের কাছে। অধর শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। নিধি কান্নারত কণ্ঠে বলে উঠল, অধর, টিসু আমার নিহালকে মেরেছে। আচ্ছা অধর, আমরা কি খুব চালাতুন করি তোদের? তোর বউ একদম দেখতে পায় না আমার বাচ্চাকে। নিধির কথা শুনে টিসু যেন আকাশ থেকে পড়ল। সে এগিয়ে এলো নিধির দিকে, কড়া গলায় বলে উঠল, একদম মিথ্যে বলবেন না। আপনার বাচ্চার গায়ে আমি কখন হাত দিলাম? আমার সংসারে খেয়ে পড়ে আমার নামে মিথ্যে অপবাদ রটাতে লজ্জা করেন আপনার? নির্লজ্জ কোথাকার। আপনি নিজেই আমার স্বামীর সাথে ঢলাঢলি করতে আসেন। আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমার বাড়িতে থাকতে হলে কুটচাল চালতে পারবেন না একদম। আমার স্বামী থেকে 10 হাত দূরে থাকবেন। কথাগুলো বলা শেষ হতে না হতে একটা শক্ত হাতে থাপ্পড় পড়ল টিসুর গালে। থমকে গেল টিসু। সব তেজ নিমিষেই উবে গেল। ছল ছল নয়নে সে তাকিয়ে রইল অধরের দিকে। অধরের চোখ রঞ্জিত, কোপ নিয়ে সে বলে উঠল, ছি টিসু, তুমি তো নিচু কাজ করে আবার এসব এমন কথা তুমি কিভাবে বলো? অধর ছটফট করছে। টিসু চোখ বেয়ে জল গড়িয়ে গলা ছেড়েছে। অধর তার গায়ে হাত তুলল। কই 2-3 বছর হলো সে সংসার করছে, কখনো তো অধর জোরে একটা ধমকও দেয়নি। টিসু দৃষ্টি নিম্নগামী করলো। ভীষণ কান্না পাচ্ছে তার। ডুকরে কান্না আছে ভেতর থেকে। টিসু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে এক কথা না বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। টিসু ঘর থেকে প্রস্থান করতে নিধি সন্তর্পণে একটা চিন্তামুক্ত শ্বাস নিল। গোপন দৃষ্টিতে চাইলো অধরের দিকে। অধর শুকনো মুখে তাকিয়ে আছে মাটির দিকে। নিধি ওনার আঁচল হাতে হাত সম্মুখে আনলো। অধরের অগোচরে হাতের মুঠো একটু খুলতে দেখা মিলল মোমে মুখ আটকানো একটা তাবিজের। নিধি মুচকে আসলো। কি আছে জীবনে? শুধু একটু সুখী না নিতে পারে, একটু আনন্দে দিন কাটাতে না পারে, তাহলে এই এক জীবনের মূল্যটা কি? পৃথিবীতে বাঁচতে হলে সুখ কেড়ে ছিঁড়ে নিতে হয়। রূপ ছেড়ে গেছে তো কি হয়েছে? রূপ জীবন তার কি কম? অধরের সংসারে আসবে সে। অধরের চেয়ে ভালো পুরুষ পাওয়া তার সম্ভব না। নির্ভেজাল একটা সংসার অধরের, এই বাচ্চা কাচ্চা। নিধির এই সংসারে এতে বসতে কোনো সমস্যাই হবে না। অধর বড় ভালোবাসে ছোট বাচ্চা কাচ্চা। নিধি, কাল মোহিবকে ফোন করে আসতে বলবি। মুহিবের কথা কানে যেতেই নিধি ঝটপট লুকিয়ে ফেলল তাবিজ। কিন্তু মনে নতুন আরেক ভয়, মুহিবকে দিয়ে কি করবে অধর? নিধি শুকনো গলায় আগ্রহ নিয়ে বলে উঠল, মুহিব কেন? মুহিবকে দিয়ে কি করবি? কি কি হবে ওকে দিয়ে?
অধর নিধির উত্তেজনা পরিপ্রেক্ষিতে কেবলই শান্ত বিরস মুখে সে বলল, আমি কথা বলবো ওর সাথে, আসতে বলবো ওকে। নিধি ঢোক গিল, অন্যার আঁচলে কপালের ঘাম নিঃশ্বাস করে বলে উঠল, অধর, আমি ওর কাছে ফিরে যেতে চাই না। ওর নতুন বউ নিয়ে দিন কাটাক, আমি যেতে চাই না ওই বেইমানের কাছে। তো ওদের কি ডিভোর্স হয়েছে? হয়নি তাই না? তুই তো পেপারে সাইন দিস নে। অধরের প্রশ্নে নিধির চোখ নিজের কথায় ভেসে গেছে। ইস, কেন যে এত সব বলতে গেছিল অধরকে। অধর নিজের দিকে পলকহীন তাকিয়ে আছে। একটু পরে অধর আবারও বলে উঠল, নিধি, জীবন একটাই, তোর একটা বাচ্চা আছে। নেহালের ভবিষ্যতের কথা ভেবে অন্তত তোর মহিবের কাছে যাওয়া উচিত। ছেলেটা একাধিক বিয়ে করতেই পারে, মহিব হয়তো ভুলেই না হয় করে ফেলেছে, কিন্তু তোর মেনে নেওয়া উচিত। অধরের কথাগুলো শুনে নিধি ভীষণ শঙ্কিত হলো। অধর যে তাকে পরোক্ষভাবে এ বাড়ি ছাড়তে বলছে তা তো স্পষ্ট। নিধির ভিতর বাইরে যেন ঝাঁঝিয়ে উঠছে, ভয়ে হৃৎপিণ্ড অস্থির। এবারে এ ছাড়লে সে কোথায় যাবে? মা বাবা তো একদমই মানবে না, মহিবের কাছে তো সে যাবেই না। নিধি চোখ তুলে চাইল অধরের দিকে। হঠাৎই সুন্দর মুখখানায় ফুটিয়ে তুলল মায়া অসহায়ত্ব। মুখ ফুটে বলে উঠল, আমি খুব বোঝা হয়ে গেছি, তাই না? তুই ডিরেক্টলি বলে দে তুই আমায় সহ্য করতে পারছিস না। আজ ভাগ্য আমার খারাপ বলে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। ভেবেছিলাম তুই অন্তত আমার কন্ডিশন বুঝবি, কিন্তু না, তুইও বুঝলি না। ছল ছল চোখে মিথ্যা মায়া লাগিয়ে কথাগুলো ব্যক্ত করলো নিধি। অধর যেন থমথমে খেয়ে গেল, অপ্রস্তুত হয়ে পড়ল সে। নিধি নেয়ালকে কোলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। অধরের মাথায় ঝাঁকে ঝাঁকে দুশ্চিন্তা এসে ভিড় জমালো। সে বুঝেছে টিসুর গোমরা মুখের কারণ, অবিশ্বাস কর্মকাণ্ডের হেতু। টিসু হয়তো সহ্য করতে পারছে না নিধিকে, টিসু চাইছে না নিধি এ বাড়িতে থাকুক, কিন্তু অধর কে করবে? বন্ধুত্বের খাতিরে সে নিধির বিপদের সময় তাকে ঠাঁই দিয়েছে। ছোট বাচ্চাটা খুব বাবা বাবা ডাকে, নিহারের মুখে যেন একটাই বাক্য, বাবা বাবা বাবা। অধরের মায়া হয়, সুন্দর ফুটফুটে একটা মায়াবী শিশু দেখলে কার না আদর করতে মন চাইবে। কিন্তু মেয়ে জাতি বড় বাকার আসে। তবে টিসুর সাথে কোনো প্রকার ঝামেলা অধর করতে চায় না, একদম না। তার কাছে তার প্রয়োজনই আগে। নিজের সংসারে সে ফাটল ধরাতে চায় না, কিন্তু নীতিকে কিভাবে কি বলবে অধর? অধর ভারী চিন্তায় মুষড়ে পড়ল। এই দ্বিঘাত সমীকরণ সে সমাধান করবে কি করে? ব্যস্ত শহরে ব্যস্ত যেন কমেই না, রাত পুড়িয়ে ভোর হয়ে ঘড়ির কাঁটা যেন ক্লান্ত হয় না। অধর প্রতিদিন মাগরিব আদায় করে মসজিদে, কিন্তু আজ ঘটা করে যাওয়া হলো না। ছটপট অস্থির মন নিয়ে সে নিজের ঘরে বসে আছে। সময় চলতে চলতে 3 ঘন্টা পেরিয়েছে। এখন বাজে ঠিক 7:45। টিসু কোথায়? এখনো বাড়ি আসছে না কেন? চিন্তায় অধরের হাত পা যেন কাঁপছে। রাত হচ্ছে তো, টিসু কি অধরের ওপর খুব রাগ করলো? অধরের বুক ক্রমাগত বিষে উঠছে। অস্থিরতায় অধর ঘরের মধ্যে পায়চারি শুরু করে দিয়েছে। করুণ সুরে সে প্রার্থনা করা শুরু করে দিল মনে মনে, আল্লাহ, আমার টিসুকে আপনি ঠিক রাখেন, ওর রাগ ভেঙে দেন আপনি। আমার টিসু ফিরে আসুক আমার কাছে। অধর 2 মিনিট পর পর ঘড়ি দেখছে, সেকেন্ডে সেকেন্ডে ফোন করছে, কিন্তু ফোন ওঠানো হচ্ছে না। মায়ের কাছে খোঁজ নেওয়া হয়ে গেছে অধরের, কেউ বলতে পারে না টিসু কোথায়। অধর দারোয়ানের কাছে গিয়েছিল, সে বলেছে আচরের পর টিসু নাকি শুকনো মুখে বেরিয়ে গেছে ঘর থেকে। তারপর আর তাকে ফিরে আসতে দেখা যায়নি। দারোয়ানের কাছ থেকে অধর নিজের ঘরে ছুটে এসেছে। সে ওয়ালেট ফোন পকেটে পরে প্রস্তুত, টিসুর উদ্দেশ্যে বের হবে সে। অধর তড়িঘড়ি করে সিঁড়ি ভেঙে নিচে নামছে। ধরপড়িয়ে নামতে গিয়ে হোঁচট খেল একবার, হয়তো পায়ে একটু ব্যথা পেল, কিন্তু তোয়াক্কা নেই তার। অধরের মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। ছেলের এমন বিক্ষিপ্ত আচরণ দেখে তড়িঘড়ি করে উঠে পড়েন। অধরের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, আস্তে, কি হয়েছে? ব্যথা পাবে অধর। অধর মায়ের গলা শুনে ফিরে চাইল মায়ের দিকে। ঝটপট এগিয়ে এসে মায়ের হাত ধরল। সে সচরাচর এমন করে না, মা ছেলে দুজনেই গম্ভীর স্বভাবের, কিন্তু আজ কেন যেন ভীষণ খারাপ লাগছে। বুকের ভেতর খাকা করছে, পুরোময় অস্থিরতা বেড়ে উঠে। অধর অতিশয় চিন্তিত কণ্ঠে বলে উঠল, আম্মা, টিসু এখনো কেন আসছে না? দেখেন, এখন ঈশার আচান পড়বে। অধরের মা ছেলের মুখের দিকে দৃষ্টিতে চাইলেন,
কি খুঁজলেন তিনি অধরের চোখে কে জানে। শান্ত কণ্ঠে বললেন, এত অস্থির হওয়ার কি আছে? টিসু রাগ করে তো ওর বাবার বাড়িতেও যেতে পারে। ফোন করেছিলে টিসুর বাবার কাছে? অধর নাসূচক মাথা নাড়ালো। অধরের মা অধরকে অভয় পানি দিতে দিতে টেনে এনে সোফায় বসালেন। এক গ্লাস পানি হাতে ধরিয়ে দিয়ে বলল, ফোন করো টিসুর বাবার কাছে। অধর পানিটুকু এক নিঃশ্বাসে শেষ করে সামনের ছোট্ট টেবিলটার ওপর রাখলো। অতঃপর ছটপট মন নিয়ে ফোন করলো শ্বশুরের কাছে। তার মন একবারও বলছে না টিসু বাবার বাড়ি গেছে, টিসু এত দূরের পথ পাড়ি দেবে না। হলেও তাই অধরের ভাবনা একটু ভ্রান্তি নেই। ওপাশে টিসুর বাবা ফোনে বলে দিল টিসু তাদের কাছে নেই। অধর এবার পিয়ান কেটে মায়ের দিকে অসহায় চোখে চাইলো। বসা থেকে উঠে পড়লো সে, মায়ের উদ্দেশ্যে বলল, আম্মা, আমি বের হচ্ছি। আমি জানতাম আমার টিসু ওখানে যায়নি। আমার মন বলে আমার টিসুর কিছু একটা হয়েছে। ও কখনো রাগ করে বাড়ি ছাড়ে না। অধর যাওয়ার জন্য উদ্যত হতে পিছু টান দিল তার মা। বলে উঠল, আমি এখন তোমাকে যেতে দিব না। মায়ের কথায় অধর বিস্ফোরিত। পিছু ঘুরে উত্তেজিত হয়ে সে বলল, আম্মা, কি বলছেন আপনি? টিসু বাড়ি ফিরছে না, রাত হয়ে গেছে। আমি ওকে খুঁজতে যাবো না? আমি ওকে খুঁজতে যাবো মা? না, তুমি যাবে না। আমি এই রাতের বেলায় তোমাকে যেতে দিব না। দেখো না, তুমি আকাশে মেঘ করেছে, বিজলি চমকাচ্ছে। এমন আবহাওয়ায় তুমি বাইরে যাবে না। অধর দ্রুত হেঁটে জানালার পাশে গেল। ঘন কালো অন্ধকার হঠাৎ করে তীব্র আলোয় আলোকিত হচ্ছে। মেঘ ভীষণ দাপটের সাথে কুড়কুড় করছে। অধরের ভয় এবার 100 গুণ বেড়ে গেল। টিসু কোথায় আছে এই পরিস্থিতিতে? আম্মা, আমার যেতে হবে। আমি আপনার কথা মানতে পারছি না, ক্ষমা করবেন। জানালা থেকে সরে এসে মেন ডোরের দিকে ছুটতে ছুটতে বলল অধর। ইতিমধ্যে ড্রয়িং রুমে নিধি সহ অধরের বাবার আগমন ঘটেছে। নিধি পেছন থেকে বলে উঠল, অধর যাস নেই বৃষ্টির মধ্যে, কাল খুঁজতে যাস। অধরের বাবাও ভরাট কণ্ঠে বলে উঠলেন, অধর, একা যেও না। এই ঢাকা শহরে তুমি ওকে একা কোথায় খুঁজবে? অধরের যেন কারোর কথা কানে যাচ্ছে না। সে দরজা খুলেছে। ঠিক সেই সময় অধরের মায়ের আরো একবার নিষেধাজ্ঞা। তিনি দরজার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, অধর, তুমি যাবে না বলছি। আমি তোমাকে এই রাতের খারাপ আবহাওয়ার মধ্যে যেতে দিব না। একজনের জন্য কি সবার বিপদের মধ্যে ঝাঁপ দিতে হবে? মায়ের কথা অধরের মনে একটু আঁচড় কাটতে পারল না, বরং সে সম্মুখ পানে মুখ রেখে বলে উঠল, আম্মা, ও একজন আপনার ছেলের জীবন। আজ আপনার ছেলেকে ঝড় বৃষ্টির মধ্যে বের হতে না দিলেও কাল যদি টিসুর কিছু হয়ে যায়, তাহলে আপনার ছেলেকে আপনি ঠিকঠাক নাও দিতে পারেন। কথাগুলো বলে অধর বিসমিল্লা বলে মাটিতে পা ফেললো। 2 কদম এগোতে ঝুপঝুপ করে নেমে পড়ল বৃষ্টি। অধর হাঁটতে লাগলো বৃষ্টির মধ্যে তার প্রিয়তমার খোঁজে। রয়ে সয়ে সর্বাঙ্গে বৃষ্টির বিচরণ হচ্ছে, কিন্তু এক বুক ভালোবাসা নিয়ে এক অনবদ্য প্রিয় স্বামী হেঁটে চলেছে। এই ঝুপঝুপ করে তুমুল বর্ষণ, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। মেঘের গর্জন তো বিকট আওয়াজে হচ্ছে। টিসু এক প্রকার দৌড়ে আসছে। ইতিমধ্যে শাড়িতে বৃষ্টি জমে একাকার। উদাস এলোমেলো হাওয়ায় টিসুর মাথার ছোট্ট চুলগুলো ভীষণ আনন্দে উঠছে। টিসু দৌড়ে এসে দাঁড়িয়ে গেল রেল স্টেশনের পাশে অস্থায়ী এক দোকানের ছাউনির নিচে। তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। টিসু গোল গোল চোখ মেলে দেখলো চারপাশ। হঠাৎ 2-1 ছাড়া অস্থায়ী তার সম্মুখ কাউকে চোখে পড়ে না। টিসু দুঃখ ভরা অভিমানী মনে ভয়ের উদ্রেক হলো। বৃষ্টি তো ভীষণ হচ্ছে। সে এখন এই ঢাকা থেকে বগুড়ায় যাবে কখন? কিভাবে যাবে? এই বৃষ্টির মধ্যে রাতের বেলায় ট্রেনে একা যাবে কিভাবে? 7-8 ঘন্টার এই রাস্তা টিসুর বিয়ের পর কখনো একা পাড়ি দেয়নি। টিসুর দুশ্চিন্তায় হাঁসফাঁস করছে। এই দুশ্চিন্তা বহুগুণ বেড়ে দিতে কোত্থেকে যেন উদয় হলো এক কুনজর। টিসুর ঠিক ডানে দাঁড়িয়ে আছে একটা মধ্যবয়স্ক লোক। টিসুর বাহুতে বাহু লাগানোর বিশ্রী চেষ্টা করছে। ভয়ে টিসুর অন্তরাত্মা কাঁপছে। হৃৎপিণ্ডের গতি সেকেন্ডে 72 ছড়িয়ে যেন 100 হয়ে গেছে। টিসু বারংবার শুকনো ঢোক গিচ্ছে। ভেতর থেকে ঢিলে ঢুলে আচমকা কান্না আসছে। টিসু ছাউনি থেকে বেরিয়ে পড়ল। লোকটা ললতুপতা বাড়ছে। টিসুর অস্বাভাবিক মনে ভয়ে ধাক্কা দিয়ে দিয়ে উঠছে। মন ভীষণ অধরকে কাছে চাইছে। বৃষ্টিতে আর্দ্র কাপড়ে টিসুর নয়ন জল গড়িয়ে পড়ল।
টিসু হন হন করে হাঁটতে হাঁটতে একান্তই আফসোসে ভেসে যাচ্ছে। অধরের ওপর রাগ করে তার বাবার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া খুব ভুল হয়েছে। বোকামি করেছে সে এত রাতে বেরিয়ে। যেমন বান্ধবীর বাড়িতে ছিল 3 ঘন্টা, তেমনই আজ রাতটা ওখানেই কাটালে এখন এমন নিকৃষ্ট পরিস্থিতিতে পড়তে হতো না। লোকটা ধেয়ে আসছে টিসুর পিছু। টিসুর ভয় দমে দমে বাড়তে লাগলো। কি করবে সে? কতক্ষণ হাঁটবে? কোন দিকে মোড় নেবে? টিসু পিছন ফিরে চাইলো। লোকটা তার থেকে 3 হাত দূরে হবে। অধর থেমে থেকে এগোচ্ছে। একটু বৃষ্টির বেগ একটু কমলেই সামনে এগোয়। দোকানপাটে ভীষণ অস্থিরতা নিয়ে শোধায় তার টিসুকে কেউ দেখেছে কিনা, তার টিসু এদিকে এসেছে কিনা। এমন করে করে 2 ঘন্টা অতিবাহিত হলো। অধর বসে বসে আকাশের দিকে উদয় দৃষ্টিতে তাকিয়ে আছে। কোথায় তার টিসু? অনেকক্ষণ হলো টিসুর দেখা না পেয়ে অধরের যেন বিমর্ষের প্রতিমা হয়ে গেছে। অধর ফুস করে নিঃশ্বাস ছাড়লো। তার পাশেই কাঠের বেঞ্চে বসে আছে বৃদ্ধ যুগল। পাশাপাশি বসে তারা কত কি আলাপ করছে। অধরের ইচ্ছে হলো একদিন টিসুকে নিয়ে সে বৃদ্ধকালে এমন করে বেরোবে, দৃষ্টিবিলাস করবে। তার আগে টিসুকে সে খুঁজে পেয়ে গলা চেপে ধরবে। কেন অধরকে এক সাগর দুশ্চিন্তা একাকার ছটফটানি নিয়ে ঘুরতে হলো? অধরের চোখ ভিজে আসছে। সে কেমন ভালোবাসে টিসুকে, কতখানি ভালোবাসে তা আমি আর আমার কলমের সামান্য আচরে জীবনভর লিখেও বোঝাতে পারবো না। অধরের মন কাঁদানো ভাবনার মাঝে হঠাৎ তার ফোনটা বেজে উঠল। হাতের উল্টো পিঠে ডলা দিয়ে চোখ মুছল সে। তার আম্মা ফোন করেছে। অধর, তুমি ঠিক আছো? বৃষ্টির পানি বেশি গায়ে লাগতে দিও না, তোমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগে, মাথা ব্যথা হবে। ফোন তোলার সাথে সাথে অধরের মায়ের প্রথমবার। সব সময় তিনি ছেলেকে আগলে রাখতে চান। অধর ফোনের এপাশে মায়ের প্রসঙ্গ না টেনে অস্থির ভঙ্গিতে বলল, আম্মা টিসুকে এখনো পায়নি। হ্যাঁ, সেই কথাই বলবো। টিসুর বান্ধবী ফোন করেছিল যে মেয়েটা ঢাকাতেই থাকে, খুশি মেয়েটা। ও বলল টিসু নাকি ওর থেকে টাকা ধার করে বাবার বাড়িতে যাচ্ছে, রেল স্টেশনের দিকে নাকি গেছে। তুমি আর বৃষ্টিতে ভিজো না, তুমি তাড়াতাড়ি ওখানে যাও, টিসু হয়তো ওখানেই আছে। মায়ের কথায় অধরের নির্লিপ্ত চেহারার একটু অবহিত ঘটল। সে মাকে ফোন ডাকি বলে তড়িঘড়ি করে সংযোগ বিচ্ছিন্ন করলো। বৃষ্টির দাপট দামেনি। অধতম্ব থেমে পড়ল। খোলা আকাশের হঠাৎ হঠাৎ চিল্লানি ওঠা বিজলির মাঝে শার্ট বৃষ্টি বিলাস করে ভিজে একাকার। অধরের এক ঝাঁক চুল নিচে লতিয়ে পড়েছে। তৃষ্ণাত চোখ দুটো পলকহীন তাকিয়ে আছে সামনের পথে। ভীষণ সুন্দর এই পুরুষটা। ছুটে চলল। এখান থেকে স্টেশনে হেঁটে যেতে তার প্রায় 15 মিনিট সময় লাগবে। টিসু দ্রিম দ্রিম করা হৃৎপিণ্ড নিয়ে হাঁটছে। কি করবে সে? লোকটা এখন পিছু ছাড়েনি। টিসু ঘাবড়াচ্ছে ভীষণ। এদিক ওদিক 10 দিক সে চোখ বুলালো। ভালো করে লক্ষ্য করলো কোনো যাত্রী ধরনের কেউ আছে কিনা। খুব চাওয়ার পর হয়তো ভাগ্য তার সহায় হলো। সংখ্যা কমানোর পথ জুটল। টিসুর থেকে একটু দূরে একটা দোকান। তার সামনে কাঠের বেঞ্চে বসে আছে একটা লোক। বয়স হবে হয়তো অধরের মতো। লোকটার কোলে একটা বাচ্চা মেয়ে। আশপাশ আর কাউকে চোখে পড়ছে না তেমন। টিসু আর আগে পরে ভাবলো না। দ্রুত হেঁটে চলে গেল লোকটার কাছে। লোক দোকান ঘরে ঢুকে সে পেছন ফিরে চাইলো। পেছনে সে নিকৃষ্ট লোকটাও টিসুর পিছু পিছু দোকান ঘরে এসে উঠেছে। টিসু কি করবে তার ঠাহর পাচ্ছে না। অস্থিরতায় শাড়ির আঁচলে হাত পেঁচিয়ে গিট ফেলেছে। পাশে দাঁড়িয়ে থাকা বিচ্ছিরি লোকটা ধীর গতিতে এগিয়ে এসে টিসুর কাক ঘেঁষে দাঁড়ালো। টিসুর ঘৃণায় যেন পেটে তলদেশ হতে বমি উঠে আসতে চাইলো। লোকটা টিসুর গা ঘেঁষে দাঁড়াতেই টিসু যেন হুড়মুড়িয়ে বসে পড়ল বাচ্চা বুকে নিয়ে। বন্ধ চোখে বসে থাকা স্ত্রীর লোকটার পাশে। নিশান চমকে উঠল। ভীষণ ক্লান্তিতে তার চোখ ধরে এসেছে। মেয়ের কান্নাকাটি একটু আগে বহু কষ্টে তাড়িয়ে দিয়ে একটু চোখ বুজেছিল। ঠিক তখনই এসে টিসু ধপ করে বসে পড়েছে। আশ্চর্যতায় ডুবতে থাকা চোখ নিয়ে নিশান পাশে তাকালো। চেনে না, জানে না সে পাশে ধপাস করে বসে পড়া মেয়েটাকে। টিসু অসহায় অন্যের দৃষ্টিতে নিশানকে যেন আহ্বান করছে। পেছনের লোকটার থেকে মুক্তি চাই সে। নিশান বুঝলো কিনা অচেনা টিসুর দৃষ্টি কে জানে, কিন্তু অবাক চাউনিতে প্রতিস্থাপন করলো সে নোংরা লোকটার দিকে। এবার মস্তিষ্ক বুঝে চট করে বুঝে গেল অচেনা মেয়েটার আগমন। অবাক চাউনি নিরাপন হলো। নিশান নিজের মেয়েকে কোল থেকে উঠিয়ে কাঁধের ওপর নিল। চোখে মুখে তার ছিল এগিয়ে গেল লোকটার দিকে। ভীষণ আশ্চর্যের ব্যাপার হলো লোকটার মুখে বড়সড় এক ভয়ের প্রতিচ্ছবি ফুটে উঠল।
লোকটা অত্যন্ত শঙ্কিত মুখে পিছু হটছে। টিসু অবাকতার দমকায় দাঁড়িয়ে গেল। নিশান ইতিমধ্যে খপ করে লোকটার কলার চেপে ধরেছে। টিসুর বুকে নব্য উদ্বেগে যেন ভয়ের উদ্রেক হলো। হঠাৎ তার মনে হলো লোকটার কোল থেকে বাচ্চাটা নেওয়া উচিত। টিসু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিশান মেয়েকে দিয়ে দিল টিসুর কাছে। টিসু বাচ্চা মেয়েটাকে নিয়ে অবাক চোখে সরে এলো। সে বুঝতে পারছে না লোকটার এত রেগে যাওয়ার কারণ। টিসু ভাবতে ভাবতে সামনে তাকালো। আশেপাশে কি কেউ আছে? যদি দুজনের মধ্যে মারামারি লাগে কি হবে? টিসু ভয় মিশ্রিত চোখে চোখ বুলাচ্ছে। ঠিক তখনই টিসুর অন্যরকম এক সুখকর অনুভূতির দেখা মিলল। টিসু যেন সব ভুলে গেল। নিঃশব্দে হেসে উঠল বাড়ি নয়নে। হৃদয় ভালোভার মানুষের অনাকাঙ্ক্ষিত দর্শনে খুশিতে ছুটতে চাইল। টিসু বাধা দিল না। অধরে অস্থির চোখে খুঁজে বেড়ানো অধরের দিকে টিসু ছুটতে লাগলো। বৃষ্টির পিছিল মাটিতে যতটা দূরত্ব যাওয়া যায় ততটা দূরত্ব যেতে লাগলো। অধরের নজরে এখনো ধরা পড়েনি টিসু। অধর এপাশে ওপাশে একে ওকে শোধাতে ব্যস্ত টিসুর কথা। টিসু হাসছে। বোঝাই যাচ্ছে অধর কতটা অস্থির হয়ে আছে। টিসু ভাবলো অধরের কাছে গিয়ে প্রথমে সে অধরের সাথে কোনো কথা বলবে না। কেন মানবে তাকে? ওই নিধির মিথ্যে কথা। নিধির বাচ্চা কি টিসুর থেকে বড়? টিসুর মনে দলে দলে এসে অভিমান জমল। শক্ত করে জড়িয়ে নিল বুকে বাচ্চা মেয়েটাকে। ঠিক তখনই ভাগ্য হতভম্ব হয়ে গেল। টিসুর জমানো অভিমান বোনানো পরিকল্পনা চাপাচাপি করে দিয়ে নর্মম আকাশ বুক চিয়ে ছুঁড়ে মারল বিজুলি। বিকট শব্দ, ভয়ঙ্কর আলোর রেখা থেকে বেরিয়ে এলো বিদ্যুৎ। এসে পতিত হলো ঠিক টিসু আর অধরের মাঝপথে। অধরের গলা থেকে টিসু শুনতে পেল চিৎকার। তার দেহ অবশ হয়ে আসছে। টিসুর চোখ দিয়ে অবিরাম ধারায় পানি বইতে লাগলো। অধরের যেন কিছুই না হয়। মনে মনে এই কথা আওড়াতে আওড়াতে সে ছোট্ট বাচ্চাটাকে বুকে নিয়ে ঢলে পড়ল মাটিতে। অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে। আশপাশ নিগুণ নিরাপদায় আচ্ছন্ন। টিসুর গলায় অধরের হাত। অধর লাল লাল ভেজা চোখে গলা চেপে ধরেছে টিসুর। টিসু হাঁটছে। হাসতে হাসতে তার কাশি উঠে গেছে। আনন্দে বুক চেপে সে অধরের হাতের ওপর হাত দিয়ে গলা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। অধর রাগ ভালোবাসার পারস্পরিকতায় ফুটে উঠছে। আর যাবি আমাকে ছাড়া? আর কখনো ভুল বুঝবি আমায়? তোকে ছাড়া আমার ছটফট লাগে, তুই বুঝিস না? অভিমানে অধরের চোখ দিয়ে জল পড়ছে। টিসু এখনো হাসছে অধরের পাগলামিতে। বাবা